আসসালামু আলাইকুম। আমি শাইলা মমতাজ। আমাকে আশা করি আপনারা সবাই চেনেন, কারণ আমি ইউজুয়ালি আপনাদের এইচআরএম কোর্সটা নিই। তো আজকে আপনাদের ইন্স্যুরেন্স ম্যাম সামহাও আপনাদের ক্লাসটা নিতে পারছেন না, তাই এটা আমি নিচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, আমরা এখন ক্লাসে চলে যাই। আপনাদের ম্যাম আপনাদেরকে 3rd চ্যাপ্টার পর্যন্ত পড়িয়েছেন। তারপর আপনারা যেহেতু অনেক দিন পর ক্লাস করছেন, আর এটা ইন্স্যুরেন্স নিয়ে আপনাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, তা আমি আপনাদেরকে একটু শুরু থেকে বলি ইন্স্যুরেন্সটা আসলে কি। Insurance is a cooperative form of distributing a certain risk over a group of people who are exposed to it. এটা আমি বলেছি বইয়ের ভাষায়, কিন্তু আমি যদি সহজ ভাষায় বলতে যাই তাহলে ইন্স্যুরেন্স হচ্ছে মূলত ঝুঁকি বন্টনের ব্যবস্থা। মানে আপনি আপনার রিস্কটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন। এটা কিভাবে আমি একটু বলি। একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে মূলত অনেকজনই কিন্তু ইন্স্যুরেন্সটা করায়, আর যারা ইন্স্যুরেন্স করায় তারা সবাই ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা পে করে। কিন্তু আপনার ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণটা কাকে দেওয়া হচ্ছে? যার ক্ষতি হচ্ছে তাকে। কিন্তু সবার তো ক্ষতি হচ্ছে না, যার ক্ষতি হচ্ছে তাকেই ক্ষতিপূরণটা দেওয়া হচ্ছে। তার মানে আপনি আপনার ক্ষতির রিস্কটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলেন। এই কারণে এটাকে বলা হচ্ছে ক্ষতিপূরণের একটা ব্যবস্থা। অনেক ধরনের ইন্স্যুরেন্স করা হয়ে থাকে। এটা যেমন লাইফ ইন্স্যুরেন্স, মেরিন ইন্স্যুরেন্স, ফায়ার ইন্স্যুরেন্স, এরকম অনেক ধরনের ইন্স্যুরেন্সই আছে। এর বাইরেও আছে প্রপার্টি ইন্স্যুরেন্স, আপনার সম্পত্তির জন্য ইন্স্যুরেন্স করা। তারপর আছে ভেহিকল ইন্স্যুরেন্স, আপনার গাড়ির জন্য, যানবাহনের জন্য ইন্স্যুরেন্স করা। কিন্তু আমাদের দেশে মূলত এই 3টা ইন্স্যুরেন্সই খুব প্রচলিত: লাইফ ইন্স্যুরেন্স, মেরিন ইন্স্যুরেন্স অ্যান্ড ফায়ার ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্সটা কি আসলে? লাইফ ইন্স্যুরেন্সের সাথে মোটামুটি আপনারা সবাই পরিচিত, কারণ আমাদের দেশে লাইফ ইন্স্যুরেন্সটাই সবচেয়ে বেশি প্রচলিত। এখন লাইফ ইন্স্যুরেন্সটা কি আসলে? A contract whereby the insurer, in consideration of a premium, undertakes to pay a certain sum of money either on the death of the insured person or on the expiry of a fixed period. তার মানে লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে কোনো ব্যক্তি যদি ইন্স্যুরেন্স করায়, তার যদি কোনো অস্বাভাবিক বা হঠাৎ করে দুর্ঘটনাজনিত কারণে কোনো মৃত্যু হয়, তাহলে তার পরিবার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একটা ক্ষতিপূরণ পাবে। এটা আবার সবসময় যে তার মৃত্যু হলে পাবে এমন কোনো কথা নেই। এটা ইন্স্যুরেন্সের চুক্তিতে উল্লেখ থাকে 5 বছর, 10 বছর বা 15 বছর, এরকম নির্দিষ্ট সময়ের জন্য লাইফ ইন্স্যুরেন্স করা যায়। যদি এরকম নির্দিষ্ট সময়ের জন্য লাইফ ইন্স্যুরেন্স করা যায়, তখন যদি তার অস্বাভাবিক মৃত্যু নাও হয়, এই নির্দিষ্ট সময় পরপর সে ব্যক্তি নিজেই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একটা অ্যামাউন্ট পাবে। এইখানে এভাবে দুইভাবে লাইফ ইন্স্যুরেন্সটা করা যায়। হতে পারে তার অস্বাভাবিক মৃত্যুতে তার পরিবার পাবে, অথবা একটা নির্দিষ্ট সময় পর সে নিজেই পাবে। আবার ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা ওভাবে দেওয়া যায়, হতে পারে সে একসাথে পুরো প্রিমিয়ামটা একসাথে দিয়ে দিল, অথবা সে একটা নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট প্রিমিয়াম পে করলো। এটা আপনার ইন্স্যুরেন্সের চুক্তিপত্রের উপর ডিপেন্ড করবে। এরপর আমরা আসি মেরিন ইন্স্যুরেন্স। আসলে ইন্স্যুরেন্সে প্রচলিত ইন্স্যুরেন্সগুলোর মধ্যে মেরিন ইন্স্যুরেন্স হচ্ছে সবচেয়ে প্রাচীন। আমাদের ইন্স্যুরেন্সের উৎপত্তি মূলত মেরিন ইন্স্যুরেন্স থেকেই। কারণ আপনারা জানেন প্রাচীনকালে আমাদের ব্যবসা বাণিজ্য ছিল সমুদ্র নির্ভর। সমুদ্র পথে মানে নৌপথেই সবসময় জাহাজে করে পণ্য আনা নেওয়া করা হতো। তখন আসলে কীভাবে ইন্স্যুরেন্সটা করা হতো আমি একটু বলি। তখন এখনের মতো ইন্স্যুরেন্স কোম্পানি ছিল না। তখন করা হতো কি, একটা কমিটি বা সমবায় ছিল। প্রত্যেকটা জাহাজ যখন বন্দর থেকে ছাড়তো, তখন বন্দর থেকে ছাড়ার পূর্বে ওই কমিটি বা সমবায়ে তাদেরকে একটা নির্দিষ্ট প্রিমিয়াম পে করা হতো, যেটাকে আমরা এখন প্রিমিয়াম বলছি। মানে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পে করা হতো। আর যাত্রা পথে যদি মনে করেন সমুদ্রে জাহাজটা ঝড়ের কবলে পড়লো অথবা জলদস্যুদের আক্রমণে পড়লো, তখন জাহাজের যদি বা কোনো ক্ষতি হয়, জাহাজের মালামালের যদি কোনো ক্ষতি হয়, তখন ক্ষতিপূরণটা পে করবে ওই কমিটি বা সমবায়। মানে প্রত্যেকটা জাহাজকে কিন্তু বন্দর থেকে ছাড়ার পূর্বে একটা অ্যামাউন্ট পে করতে হবে, কিন্তু যদি কোনো জাহাজের ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ পাবে। এভাবে তখন ঝুঁকিটা বন্টন হয়ে যেত। মূলত এখান থেকে আমাদের ইন্স্যুরেন্সের ধারণার উৎপত্তি। আপনাদের আজকের টপিক মানে আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে ফায়ার ইন্স্যুরেন্স। এখন আমি আজকের চ্যাপ্টারে চলে যাই। ফায়ার ইন্স্যুরেন্স কি? Fire insurance is property insurance that covers damage and losses caused by fire. মানে
অগ্নিকাণ্ডে ধ্বংসের ফলে ক্ষতিপূরণের ব্যবস্থাই হলো অগ্নি বিমা। আপনার অগ্নিজনিত কারণে যদি আপনার প্রপার্টি কোনো ক্ষতি হয়, হতে পারে এটা আপনার বিল্ডিং, হতে পারে আপনার ম্যাটেরিয়ালস, আপনার প্রপার্টির যদি কোনো ক্ষতি হয়, তাহলে এই ক্ষতিপূরণটা দিবে ইন্স্যুরেন্স কোম্পানি। এটাকে বলা হচ্ছে অগ্নি বিমা। এখন অগ্নি বিমার ক্ষেত্রেও অন্য অন্য বিমার মধ্যে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, এগুলো পরে আসবে। আমি আপনাদেরকে বলছি ফিচার্স অফ ফায়ার ইন্স্যুরেন্স। অগ্নি বিমার কিছু ফিচার্স আছে, মানে কিছু কন্ডিশনস থাকে আসলে, যেগুলো না থাকলে আপনার বিমাটা কখনো ভ্যালিড হবে না। এগুলো আমি আপনাদেরকে বলি একটা একটা। ফার্স্ট ওয়ান, টু পার্টিস, দুইটা পক্ষ। বিমা চুক্তিতে অবশ্যই দুইটা পক্ষ থাকবে। এক পক্ষ হলো বিমা গ্রহীতা। বিমা গ্রহীতা হচ্ছে যে নির্দিষ্ট সময় পর পর একটা প্রিমিয়াম প্রদান করবে নিজ সম্পত্তির সুরক্ষার জন্য। আর যে বিমাটা গ্রহণ বিমাকারী প্রতিষ্ঠানকে বলা হয় বিমাকারী, যে তার সম্পত্তির ক্ষতিপূরণটা দিতে বাধ্য থাকবে। এরকম দুইটা পার্টি থাকে। নেক্সট ওয়ান হচ্ছে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। এখানে বিমা গ্রহীতা আসলে একটা নির্দিষ্ট প্রস্তাব ফর্ম পূরণ করে বিমাকারীর কাছে এটা জমা দেয়, আর বিমাকারীদের স্বীকৃতি জানালেই চুক্তিটা সম্পাদিত হয়। এটাকে বলা হচ্ছে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। নেক্সট ওয়ান, লিগ্যাল কনসিডারেশন। এটা মানে হচ্ছে বৈধ প্রতিদান। আসলে চুক্তিপত্রে উভয় পক্ষের বৈধ প্রতিদানের কথা উল্লেখ থাকে। এই বৈধ প্রতিদানটা হচ্ছে এক পক্ষ নির্দিষ্ট সময় পর পর প্রিমিয়াম দিবে, আর এটার বিনিময়ে আরেক পক্ষ তার কোনো ক্ষতিপূরণ হলে তাকে সেটা ক্ষতিপূরণটা দেওয়ার প্রতিশ্রুতি দিবে। এটা হচ্ছে বৈধ প্রতিদান। ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট, এটা মানে হচ্ছে চুক্তি সম্পাদনের যোগ্যতা। চুক্তি সম্পাদনের যোগ্যতা বলতে এখানে বোঝানো হয়েছে চুক্তিকারী ইন্স্যুরেন্স কোম্পানিটাকে অবশ্যই অনুমোদিত হতে হবে, ভ্যালিড হতে হবে। এখন অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে যেগুলো ফেক, যেগুলোতে ইন্স্যুরেন্স করিয়ে সাধারণ জনগণ হয়রানির শিকার হয়। ইন্স্যুরেন্সটা করার মতো তার যোগ্যতা থাকতে হবে, যেমন সরকার অনুমোদিত ইন্স্যুরেন্স কোম্পানিটা হতে হবে। আর যে ইন্স্যুরেন্স করাবে, যার মানে বিমা গ্রহীতা, তার যোগ্যতা হচ্ছে এখানে তাকে সাবালক হতে হবে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে এবং চুক্তি সম্পাদনের যোগ্য বিবেচিত হতে হবে। এরপর হচ্ছে সার্টেইনটি। সার্টেইনটি মানে হচ্ছে নির্দিষ্টতা। নির্দিষ্টতা বলতে এখানে কত সময়ের জন্য বিমাটা করা হচ্ছে এবং কত সময় পর পর প্রিমিয়ামটা পে করা হবে, সব কিছু এটা উল্লেখ থাকবে, নির্দিষ্ট করে উল্লেখ থাকবে বিমাপত্রে। নেক্সট ওয়ান, ড্যামেজ ফর কস্ট প্রক্সিমা। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, ড্যামেজ ফর কস্ট প্রক্সিমা। এটা একটু বলি। কস্ট প্রক্সিমা মানে হচ্ছে আপনার বিমার চুক্তিপত্রে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস উল্লেখ থাকে। মানে হচ্ছে আপনি আপনার একটা কোম্পানির জন্য বা আপনার একটা প্রতিষ্ঠানের জন্য আপনি অগ্নি বিমা করালেন। এখন আপনার চুক্তিপত্রে উল্লেখ থাকবে যে আপনার প্রতিষ্ঠানে কোনো এমপ্লয়ি সিগারেট খেতে পারবে না, অথবা আপনার প্রতিষ্ঠানের মধ্যে কোনো রান্নাঘর থাকতে পারবে না, কোনো চুলা ইউজ করা যাবে না। সেক্ষেত্রে যদি আগুন ধরে দুর্ঘটনাজনিত কারণে, তখন তারা ক্ষতিপূরণটা বহন করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে আপনার কোম্পানিতে এমপ্লয়িরা সিগারেট খাচ্ছে এবং তাদের সিগারেটের ধোঁয়া থেকে আপনার প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এই ক্ষতিপূরণটা কখনোই ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে না। তাদের রুলস অ্যান্ড রেগুলেশনসের বাইরে গেলে কোনো কারণ, ওই কারণের জন্য আগুন ধরে আপনার কোম্পানি ক্ষতি হলে ওই ক্ষতিপূরণটা তারা বহন করবে না। এটাই হচ্ছে ড্যামেজ ফর কস্ট প্রক্সিমা। ঠিক আছে। এরপর হচ্ছে সাবরোগেশন, মানে হচ্ছে প্রতিস্থাপন। অগ্নি বিমা চুক্তিতে প্রতিস্থাপনের একটা নীতি আছে। এই নীতিটা হচ্ছে মূলত দুর্ঘটনাজনিত আগুনের কারণে যদি আপনার কোম্পানির কোনো ক্ষতি হয়, তখন ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে পুরো ক্ষতিপূরণটা দিবে। ঠিক আছে, পুরো ক্ষতিপূরণটা ওরা দিবে, কিন্তু আপনার আগুনের ফলে ধ্বংসের পরে যদি কোনো প্রপার্টি অবশিষ্ট থাকে, ওই প্রপার্টির মালিকানাটা চলে যাবে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে, ওই মালিকানাটা আর আপনার কাছে থাকবে না। ওরা যেহেতু আপনাকে ফুল ক্ষতিপূরণটা দিয়েছে, তাহলে আপনার আগুনে আপনার ক্ষতি হওয়ার পর যা অবশিষ্ট থাকবে ওই প্রপার্টিগুলোর মালিকানা চলে যাবে ওদের কাছে। এটা হচ্ছে সাবরোগেশন। এরপরে হচ্ছে কন্ডিশনস অফ ফায়ার ইন্স্যুরেন্স। ফায়ার ইন্স্যুরেন্সের আসলে কিছু কন্ডিশন থাকে। কন্ডিশনগুলো হচ্ছে, কন্ডিশনের ভিতরে, এই কন্ডিশনের বাইরে গেলে আপনাকে অগ্নিজনিত কারণে কোনো ক্ষতি হলো কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিটা ক্ষতিটা বহন করবে না। কন্ডিশনসগুলো বলি। First one, there must be an actual fire in the insured premises.
আপনার ইন্স্যুরেন্সকৃত কোম্পানিটার যে আগুন লেগেছে সেটা অবশ্যই ট্রু হতে হবে, অ্যাকচুয়াল ফায়ার হতে হবে। তারা এসে তদন্ত করবে। আপনি আগুন লেগেছে বললেই কিন্তু তারা আপনাকে ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণটা পে করবে এমন না, আসলেই আগুন লেগেছে কি না এটা তারা তদন্ত করবে। অ্যাকচুয়াল ফায়ার হতে হবে। নেক্সট ওয়ান, দ্য ফায়ার মাস্ট বি অ্যাক্সিডেন্টাল অ্যান্ড বিয়ন্ড দ্য রিজনেবল কন্ট্রোল অফ দ্য পলিসি হোল্ডার। এটা আমি আপনাদেরকে একটু আগে বলেছি, আগুনটা অবশ্যই দুর্ঘটনাজনিত কারণে হতে হবে। অনেকেই আছে ইচ্ছা করে আগুন লাগিয়ে দেয়। ব্যাপারটা একটা হাস্যকর হলেও সত্যি। অনেক ইন্ডাস্ট্রির মালিকরা বা কর্তৃপক্ষরা যখন তাদের ইন্ডাস্ট্রি বা তাদের কোম্পানি লসে থাকে, তখন ওরা চিন্তা করে যে আমাদের কোম্পানিটা আর চালানো যখন যাবে না, কোম্পানিটা বন্ধ করে দিতে হবে। তখন আমরা যদি এ কোম্পানিতে কোনোভাবে আগুন ধরিয়ে দিতে পারি, তখন আমরা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে অনেক বড় একটা অ্যামাউন্ট পাবো। আমাদের ক্ষতি হচ্ছে না, বরং লাভই হচ্ছে। এই চিন্তা করে অনেক কর্তৃপক্ষ কিন্তু কোম্পানিতে আগুন লাগিয়ে দেয়। এভাবে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, সেটা ইন্স্যুরেন্স কোম্পানি খতিয়ে দেখে এবং তারা যদি এটা জানতে পারে, তখন আপনাকে কোনো ইন্স্যুরেন্স দেওয়া হবে না ইন্স্যুরেন্স কোম্পানিটাকে। এখন আমি বলি, তার মানে আগুনটা অবশ্যই অ্যাক্সিডেন্টাল হতে হবে এবং আপনার কন্ট্রোলের বাইরে যেতে হবে। আপনি যেমন আমি বলি, আপনার ইন্স্যুরেন্স কোম্পানির পলিসিতে উল্লেখ থাকে আপনার কোম্পানিতে অবশ্যই আগুন নেভানোর ব্যবস্থা থাকতে হবে, ফায়ার প্রিভেন্টিভ মেজার থাকতে হবে। এখন আপনার কোম্পানিতে যদি ফায়ার প্রিভেন্টিভ কোনো মেজার নাই থাকে, আগুন লাগার পর স্বাভাবিক আপনার কোম্পানি তো ক্ষতি হবে, তখন কিন্তু ক্ষতিপূরণটা ওরা বহন করবে না। ওরা তখন বহন করবে যখন আপনার কোম্পানিতে ফায়ার প্রিভেন্টিভ মেজার থাকবে। আপনি ট্রাই করেছেন আগুনটা কন্ট্রোলে আনার, কিন্তু পারেননি, যার কারণে আপনার ক্ষতি হয়েছে, তখনই এরা আপনার ক্ষতিপূরণটা বহন করবে। এরপর লাস্ট ওয়ানে যাই, লস অর ড্যামেজ মাস্ট বি ডিউ টু বার্নিং, ট্রিগড বা অ্যাক্সিডেন্টাল ফায়ার। The damage by heat or fire, if not accidental, won't be considered as loss due to fire. যেটা আমি আপনাদেরকে এখন বলেছি, দুর্ঘটনাজনিত কারণে আগুন না ধরলে আপনার প্রপার্টির ক্ষতি হলে ক্ষতিপূরণটা কখনোই ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে না। ক্লাসিফিকেশন অফ ফায়ার ইন্স্যুরেন্স, দেন নেক্সট পয়েন্ট হচ্ছে ক্লাসিফিকেশন। অগ্নিবিমার কিছু ক্লাসিফিকেশন থাকে, মানে হচ্ছে আপনি বিমাটা কিভাবে করবেন। আপনার অগ্নি বিমাটা অনেকভাবে করা যায়, আপনি কীভাবে করবেন এটা কিছু ক্লাসিফিকেশন আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে ভ্যালুড পলিসি। ভ্যালুড পলিসি মানে হচ্ছে মূল্যায়িত বিমাপত্র। আসলে মূল্যায়িত বিমাপত্র বলতে যেটা বোঝায়, এরকম বিমাপত্রের ক্ষেত্রে আপনার সম্পত্তির মূল্যটা আগে থেকেই আপনার ইন্স্যুরেন্স পলিসিতে উল্লেখ থাকবে। যেমন মনে করেন আপনার একটা সম্পত্তির ফুল ক্ষতি হয়েছে, ঠিক আছে, আপনার ইন্স্যুরেন্স পলিসিতে উল্লেখ ছিল যে আপনার প্রপার্টির এত পার্সেন্ট ক্ষতি হলে ইন্স্যুরেন্স কোম্পানিটা এত পার্সেন্ট আপনাকে ক্ষতিপূরণ দিবে। সেক্ষেত্রে আপনার কোম্পানি যতটুকু ক্ষতি হয়েছে ওটার উপর হিসাব করে ওরা পার্সেন্টেজ বের করে আপনাকে ক্ষতিপূরণটা দিবে। এটাই হচ্ছে মূল্যায়িত বিমাপত্র। এরপর হচ্ছে আনভ্যালুড পলিসি, অমূল্যায়িত বিমাপত্র। অমূল্যায়িত বিমাপত্রের ক্ষেত্রে আসলে পূর্ব থেকে বিমাকৃত সম্পত্তির মূল্য নির্ধারিত থাকে না। আপনার ক্ষতি হওয়ার পরে কি পরিমাণ ক্ষতি হয়েছে তার উপর নির্ভর করে ওরা আপনাকে ক্ষতিপূরণটা দিবে। এরপর হচ্ছে স্পেসিফিক পলিসি। স্পেসিফিক পলিসি হচ্ছে নির্দিষ্ট বিমাপত্র। এখানে হচ্ছে আপনার ক্ষতিপূরণটা আসলে এখানে নির্দিষ্ট হয়ে থাকে। এখানে ভ্যালুড পলিসি এবং স্পেসিফিক পলিসির মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, দুইটার ক্ষেত্রে নির্দিষ্ট ভ্যালুড পলিসি এবং স্পেসিফিক পলিসি দুইটার ক্ষেত্রে কিন্তু আপনার বিমাকৃত মূল রুলসটা নির্দিষ্ট, যেমন দুইটার ক্ষেত্রে আপনার অ্যামাউন্টটা নির্দিষ্ট থাকে, কিন্তু দুটার মধ্যে পার্থক্য হচ্ছে ভ্যালুড পলিসিতে আপনার পার্সেন্টেজ হিসাব করে দেওয়া হবে, আপনার কতটুকু ক্ষতি হয়েছে ওই হিসাব করে আপনার পার্সেন্টেজ করে দেওয়া হবে। কিন্তু স্পেসিফিক পলিসিতে হচ্ছে আপনার একদম ফিক্সড একটা অ্যামাউন্টই দেওয়া হবে। মনে করেন আপনার 10,000 টাকার জন্য বিমা করা হলো, আপনার যদি 6,000 টাকার ক্ষতি হয় তখনও 10,000 টাকা দেওয়া হবে, আর যদি আপনার 8,000 টাকার ক্ষতি হয় তখনও 10,000 টাকা দেওয়া হবে। এটা হচ্ছে স্পেসিফিক। এরপর আসে একদম লাস্ট ওয়ান, এভারেজ পলিসি। এভারেজ পলিসি, এটা নাম শুনে বুঝতে পারছেন আসলে এটা না হচ্ছে গড়পড়তা বিমাপত্র। এটাতে মূলত এভারেজ হিসাব করে বিমাটা দেওয়া হয়। এর বিমার ক্ষেত্রে আসলে আগে থেকে কোনো নির্দিষ্ট পরিমাণ দাবি পরিশোধ করা হয় না, গড়পড়তা হারে দেওয়া হয়। এটা করা হয় মূলত
কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান যাতে তার সম্পত্তির মূল্য বেশি দেখিয়ে বেশি টাকা নিতে না পারে, তার কারণে ইন্স্যুরেন্স কোম্পানি মূলত তার প্রিমিয়ামটা হিসাব করে একটা এভারেজ হিসেবে তাকে ক্ষতিপূরণটা পে করে। এটাই হচ্ছে এভারেজ পলিসি। আজকে আপনাদের ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাস আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ।